আসসালামু আলাইকুম, সবাই আসছো? ও, আসসালাম। ঠিক আছে। ওকে, সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখেছিলাম মোস্ট প্রবাবলি থ্রেশহোল্ড গেইন কনসিডারেশন বের করেছিলাম। তারপর হলো ক্রিটিক্যাল পপুলেশন ইনভার্সনটা আমাদের বের করা হয়নি। ক্রিটিক্যাল পপুলেশন ইনভার্সন এর জন্য যে ফর্মুলা সেটা বের করার ইয়াটা আমরা দেখবো একটু। তো স্ক্রিনশট শেয়ার করে নিই আমি। সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখেছিলাম লেজার অসিলেশনে ক্রিটিক্যাল। এখন একটা টপিক আমরা একটা দেখা হয়নি, সেটা আমরা একটু দেখে আসবো। আউটপুট স্পেকট্রাম অফ এ গ্যাস লেজার, একটা গ্যাস লেজারের ক্ষেত্রে আউটপুট স্পেকট্রাম কিরকম আসতে পারে সেই জিনিসটা একটু আমরা প্রথমে দেখবো, তারপর আমরা ব্যাক করবো আবার ক্রিটিক্যাল পপুলেশন ইনভার্সন। তো এখানে দেখবো আমাদের যেটা স্লাইডটা আছে সেটা স্লাইডের আমরা এতটুকু পর্যন্ত দেখা হয়ে গেছিল। এখন ক্রিটিক্যাল পপুলেশন ইনভার্সনের পরে আমাদের এই অঙ্কটা আসছে, আমরা এই অঙ্কটা আগে দেখে নিবো, তারপর ক্রিটিক্যাল পপুলেশন ইনভার্সনে যাবো। তো অঙ্কটা দেখার জন্য যে জিনিসটা লাগবে সেটা হলো আউটপুট স্পেকট্রাম অফ এ গ্যাস লেজার। একটা গ্যাস লেজার যদি থাকে, যেটা আমরা হিলিয়াম নিয়ন লেজার, যেটা সেটা একটা গ্যাস লেজার, সেরকম যদি গ্যাস লেজার থাকে তার আউটপুট স্পেকট্রামটা কিরকম হবে সেটা দেখাটা হলো গিয়ে এটার মেইন উদ্দেশ্য। তো এটা বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে ডপলার এফেক্ট। ডপলার এফেক্ট মানে হলো গিয়ে তোমার লেজারের ডপলার এফেক্ট মানে কি, কোনো একটা গ্যাস অ্যাটম কতটুকু দূরত্বে আছে কিনেটিক এনার্জি সেটার উপর বেস করে আমরা কি ডপলার এফেক্ট ইউজ করি। সাউন্ডের ক্ষেত্রে, যেমন সাউন্ডের ক্ষেত্রে কোনো একটা সাউন্ড কোথায় হলো, সেটার অবজেক্ট এবং সোর্সের মধ্যে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সের বেসিসে আমরা তার কি তার স্পিডটা ক্যালকুলেশন করে থাকি। সিমিলার ওয়েতে এই ডপলার এফেক্টটা ইউজ করে মনে করি যে একটা গ্যাস অ্যাটম ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার। মানে যদি একটা গ্যাস অ্যাটম অবজারভার থেকে দূরে সরে যায়, তাহলে আমরা বলতে পারি গ্যাস অ্যাটমের ভেলোসিটি বা লোয়ার ফ্রিকোয়েন্সি μ1 ইকুয়ালস টু μ0 1 মাইনাস vx বাই c, যেখানে vx হলো রিলেটিভ ভেলোসিটি অফ দ্য অ্যাটম অ্যালং দ্য লেজার টিউব। যে লেজারটা টিউব আছে সেই টিউবের সাপেক্ষে চলতেছে। আচ্ছা, আরেকটা আছে, একটা অ্যাটম যদি অবজারভার থেকে দূরে সরে যায়, আরেকটা অ্যাটম যদি অবজারভারের দিকে আসে, তাহলে μ2 পাচ্ছি আমরা μ0 1 প্লাস vx বাই c। তাহলে এই μ1 এবং μ2 এর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে তোমার ডপলার ব্রড এন্ডেড বা ব্রড এন্ডেড লাইন উইথ অফ লেজার রেডিয়েশন। লেজার রেডিয়েশনের যে ব্রড এন্ডেড লাইন উইথ সেটাই হচ্ছে তোমার ডেল মিউ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1। আরো অনেক মেকানিজম দ্বারা এটা বের করা যেতে পারে, তো আমরা মেইনলি এটা ডপলার ব্রড এন্ডেড লাইন উইথ মেকানিজমের মাধ্যমে আমরা দেখলাম যে μ2 মাইনাস μ1, যেখানে ডেল মিউ ইকুয়ালস টু হচ্ছে তোমার গ্যাস লেজারের জন্য যে সে গ্যাস লেজারের লাইন উইথ। তো আমরা যদি এটা দেখি, যখন দেখো এটা হলো অপটিক্যাল গেইন, এটা হলো অপটিক্যাল গেইনের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তখন ল্যামডা নট পয়েন্টে তার গেইন সবচেয়ে বেশি। আমরা হিলিয়াম নিয়ন লেজারের ক্ষেত্রে দেখেছিলাম যে 6839 অ্যামস্ট্রং পরিমাণ লেজার সে ডিনোট করে বা লেজার দেয়, তার সাথেও দুটা ফ্রিকোয়েন্সিতে সে লেজার দেয়, কিন্তু এ 6829 ফ্রিকোয়েন্সিতে যে লেজারটা দেয় সেটারই অপটিক্যাল গেইন সবচেয়ে বেশি। ওই জন্য ওইটাকে বলতেছি আমরা সবচেয়ে বেশি লেজার ইমিট করার জন্য ওয়েভলেন্থ। এইটাই সেই ওয়েভলেন্থটা ডপলার ব্রডব্যান্ড থেকে আমরা আসতেছি। এখন যদি আমরা এখানে একটা স্টেশনারি অবসিলেশন ধরি, যেমন এখানে একটা মিরর, এখানে একটা মিরর, তাহলে এই যে ফোটনটা জেনারেট হচ্ছে সেই ফোটনটা এই দিক দিয়ে জেনারেট হয়ে এখানে সে, এর আগে যেটা দেখে আসলাম আমরা অপটিক্যাল পাথের জন্য যে গামা বের করেছিলাম, গামা টিএইচ, যেটা হলো এই জায়গায় যদি আমরা দেখি যে গামা টিএইচ কি ছিল, গামা টিএইচ ছিল হলো তোমার থ্রেশহোল্ড গেইন, কি পরিমাণ গেইন হচ্ছে সেই থ্রেশহোল্ড গেইনের জন্য যে ইকুয়েশন বের করেছিলাম। সেরকম ভাবে এটা যদি আবার ব্যাক ফোর্থ করতে থাকে, তাহলে দেখা যেতে পারে যে এই যে অপটিক্যাল ব্রড এন্ড আছে এর মধ্যে কিছু কিছু জায়গায় সে কি করবে, কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট তৈরি করবে, আর কিছু কিছু জায়গায় সে ডিস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট তৈরি করবে। এই জন্য দেখো বিভিন্ন ধরনের সে ওয়েভ লেন্থ বা এইটুক অপটিক্যাল ব্রড লেন্থের মধ্যেই সে আরো চারটা, 1 2 3 4 5 5টা পিক দিচ্ছে। 5টা পিক মানে কি, এই পিক গুলো হচ্ছে কি, এই পিক গুলো হচ্ছে তার কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট, মানে কনস্ট্রাকটিভ মানে এই ওয়েভ এবং আরেকটা যে ব্যাক এন্ড ফোর্থ ওয়েভ, সেই ওয়েভের যে যে পয়েন্টে একটা একটার সাথে অ্যাডিটিভ হচ্ছে সেগুলো হলো কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট, এইগুলো তোমার পিক দিচ্ছে। ঠিক আছে, এবং খেয়াল করে দেখো এই দুই পিকের মধ্যে ডিসটেন্সটাকে আমরা বলছি ডেল ল্যামডা মিউ এম। ডেল ল্যামডা এম হলো ল্যামডা মানে মধ্যবর্তী ডিসটেন্স, ডিফারেন্স বিটুইন দ্য টু পিকস। এখন যখন অসংখ্য লেজার যায়, তখন এই পিক গুলো এত ছোট থাকে, সেটা জাস্ট একটা
স্ট্রেট লাইন হিসেবে আমরা চিন্তা করতে পারি, এবং এই জন্য স্ট্রেট লাইন বলা যেতে পারে। এগুলো হলো অ্যালাউড অসিলেশন, এবং এই মুড গুলাকে বলা হয় ক্যাভিটি মুড। মানে এই মুড গুলা, এই ফ্রিকোয়েন্সি গুলাতে লেজার ইমিট হচ্ছে, এবং এই ফ্রিকোয়েন্সি গুলোতে কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং লেজার মুড গুলো অনেকগুলো থাকে। The variation in the optical gain with wavelength is called optical gain line shape. For Doppler broadening cases, this line shape turns out to be a Gaussian function. For many gas lasers, this spread frequency mu1 to mu2 is 1 থেকে 5 gigahertz পর্যন্ত এর ফ্রিকোয়েন্সির তোমার ওয়েভলেন্থ ডিফাইন করতে পারি আমরা। আচ্ছা, তাহলে আরেকটা, তাহলে এখান থেকে যেটা আসতে পারে, আমরা তাহলে when we consider Maxwell's velocity distribution of the gas atom in the laser tube, মনে করি যদি velocity of distribution মেনে করি, তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা পাই। সেই ফর্মুলাটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি লাইন উইথ এর ফর্মুলা। del lambda half equals to 2 mu naught, আবার 2 lambda 2 mu naught equals to 2 kBt ln 2 divided by mc square, যেখানে m টা হচ্ছে mass of lasing atom or molecule, যেমন নিয়ন যদি হিলিয়াম নিয়ন লেজার হয়। FWHM full width half mode বা full width half in maximum width of del lambda is about 18% difference, then the simply taking the difference mu2 minus mu1, মানে এখানে যে আমরা নিয়েছিলাম দুটো ডিফারেন্স mu2 এবং mu1, এই একই প্রসেসে আমরা এটাও ক্যালকুলেশন করতে পারি, কিন্তু এই ক্যালকুলেশনে 18% ডিফারেন্স থাকে ফ্রম দ্য অরিজিনাল ক্যালকুলেশন। অরিজিনাল ক্যালকুলেশন থেকে এই ক্যালকুলেশনে 18% ডিফারেন্স থাকে, তারপরেও আমরা এই ক্যালকুলেশনের জন্য সুবিধার্থে এইটাকে নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, আর it does not apply to solid state laser in which broadening mechanism operates। ঠিক আছে, সলিড স্টেট লেজারে হবে না, গ্যাসিয়াস লেজারের ক্ষেত্রে আমরা এই ফুল উইথ হাফ ইন ম্যাক্সিমাম এই ফর্মুলাটা ইউজ করে থাকতে পারি। ঠিক আছে, আচ্ছা, ফর দ্যাট এখন দেখো, সাপোজ দ্যাট ফর সিম্পলিসিটি উই কনসিডার an optical cavity of length L with parallel end mirror as shown in fourth figure, এটা এইরকম একটা আমরা চিন্তা করে রাখলাম। হ্যাঁ, such cavity is called as Fabry-Perot optical resonator। খুবই ইম্পর্টেন্ট, যদি তোমরা অপটোইলেকট্রনিক্স বা অপটিক্যাল ফিল্ডে কাজ করো, তাহলে একটা রেজোনেটর তৈরি করা, অপটিক্যাল রেজোনেটর, তাকে আমরা বলতে চাই Fabry-Perot অপটিক্যাল রেজোনেটর। ঠিক আছে, কেন কেন তৈরি করা হয় Fabry-Perot অপটিক্যাল রেজোনেটর? টু হ্যাভ অর টু গেইন ম্যাক্সিমাম ফোটন কনসেন্ট্রেশন। ফোটন কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম পাওয়ার জন্য আমরা এই অপটিক্যাল Fabry-Perot অপটিক্যাল রেজোনেটর প্রয়োজন করা হয়। The reflection from the end error measure, এই end error mirror থেকে যে রিফ্লেকশন আসছে, gives rise to the traveling wave in opposite direction within the cavity. These opportunities, but this oppositely traveling wavelength interfere constructively, যেটা বললাম constructively এবং destructively সে করতে পারে, যার কারণে এখানে সে মুড তৈরি করতে পারে। এবং এই মুডের ফর্মুলাটা হচ্ছে m into lambda by 2। কখন তো কনস্ট্রাকটিভ হবে, যখন m into lambda by 2 equals to l হবে। এই কন্ডিশনে সে কি করবে, any standing wave in the cavity must have an integer number of half wavelength that is fit into the cavity length, তাহলেই তোমার কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট তৈরি করতে হবে, এবং এগুলোকে বলা হয় থাকে লেজার মুড। এখানে m টা হচ্ছে ইন্টিজার নাম্বার, যাকে বলা হয় থাকে লংজিটিউডাল মুড নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভ, মানে আমি মনে করতেছি লংজিটিউডাল মুভে চেঞ্জ আসতেছে। ঠিক আছে, বা এটাকে আমরা বলা যেতে পারে ক্যাভিটি মুডের আরেকটা নাম হচ্ছে তোমার এক্সিয়াল বা লংজিটিউডাল মুড বলা হয়। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। তাহলে লেজারের কনসেপ্ট কি, লেজারের এটা অপটিক্যাল গেইন অর্জন করা হয়ে থাকে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে, দুটো, আর যে সকল ফ্রিকোয়েন্সিতে কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট হয় সে সকল ফ্রিকোয়েন্সিতে লেজার ইমিট হয়ে থাকে। কিন্তু আমরা যেটা করে থাকি, যেটাতে সবচেয়ে বেশি লেজার সিমিলটেনিয়াসলি অ্যাজিউমিং নো ক্যাভিটি লস যদি হয়ে থাকে, তাহলে এই ধরনের কনসেপ্ট গুলো হয়ে থাকে। এই সকল মুডগুলোতে তোমার কি হয়ে থাকে, অ্যালাউড অসিলেশন, এই সকল মুডগুলোতে অসিলেশন অ্যালাউ করা হয়ে থাকে, এবং এই সকল মুডগুলোতে তোমার কি লেজার ইমিট হয়ে থাকে, যেটা এলইডির ক্ষেত্রে হয় না। এলইডির ক্ষেত্রে মুড একটাই থাকে, কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু আমরা একটা অপটিক্যাল রেজোনেটর বা Fabry-Perot অপটিক্যাল রেজোনেটর ইউজ করে থাকি, সেই তো কি কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট গুলোতেও লেজার সে নিম করে, যার কারণে যখন কম্বাইন্ড হয়ে যায় সবগুলা, এই জন্য তার ইন্টেন্সিটি অনেক হাই থাকে। ঠিক আছে, আচ্ছা, আর এই কনসেপ্টটা যে আমি ইউজ করলাম, এই যে তোমার ফুল উইথ হাফ ইন ম্যাক্সিমাম, ইট অনলি ওয়ার্কস ফর দ্য গ্যাসিয়াস কাইন্ড অফ লেজার, সলিড স্টেট লেজারের ক্ষেত্রে এটা কাজ করবে না। আচ্ছা, আমরা তাহলে একটা অঙ্ক দেখি, যে অঙ্কটা আমরা বলতেছিলাম। আর এখানে ওই যে একই জিনিস এখানেও ব্যাখ্যা করা হয়েছে, কন্ডিশন ফর স্টেডি স্টেট অসিলেশন অ্যাকর্ডিং টু দ্য ওয়েভ পিকচার অফ লাইট, light amplification implies a continuous and marked increase in amplitude of the light wave, a marked increase necessary to fulfill a phase condition in addition to the amplitude condition। মানে আমরা শুধু অ্যামপ্লিটিউড নিয়ে কথা বলতেছি তা না, সেটার সাথে ফেজও কন্ডিশন কে মার্ক আউট করতে হবে। For waves making a complete round trip inside the resonator, phase delay must be something multiply of twice pi।
ঠিক আছে, impose a constraint on relationship between wavelength and length of the rod, আমরা বলতে পারি twice mu l equals to m lambda, twice mu l equals to m lambda, mu হলো refractive index of the active medium আর mu l হলো যে তোমার optical path. Cavity length L imposes a serious restriction. Only those waves which can fit an integral number of wavelength within the twice of the cavity length are amplified strongly. সেই সকল wavelength is amplified হবে যেগুলা twice দুইবার ঘুরে আসতে পারে. Waves of other wavelength are attenuated. অন্যান্য যে wavelength গুলো আছে সেগুলো attenuated মানে বাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। শুধুমাত্র যে সকল wavelength পুরোটা ঘুরে চলে আসে, যেমন ধরো এই ছবিটা যদি আমরা দেখি, খেয়াল করে দেখো, এইটা হলো মুড 1 m1 m2, কারণ এটা একটা কনস্ট্রাকটিভ এলিমেন্ট তৈরি করছে, স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন এন্ড এক্সিয়াল মুড ইন দ্য অপটিক্যাল রেজোনেটর। যখন লেন্থ l of a resonator should be accumulated an integer number of standing half wave l equals to n mu by twice n lambda by twice, যেটা এখানেও দেখানো হয়েছে। এই যে এটাই ফর্মুলাটা দেওয়া হয়েছে, দেখো l টাকে দেওয়া আছে l equals to m lambda by 2, mu টাকে বলা হচ্ছে তোমার রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এখানে ধরা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1। ওকে, কন্ডিশন ফর রেজোনেন্স বিটুইন দ্য মিরর ক্যাভিটি এবং লাইট, তাহলে প্রশ্ন যদি আসে কন্ডিশন ফর স্টেডি স্টেট অসিলেশনের জন্য কি প্রয়োজন, এটা হলো কন্ডিশন এল। আর ক্যাভিটি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কি, ল্যামডা এম ইকুয়ালস টু টুয়াইস মিউ, মিউ ইকুয়ালস টু 1 হয় টুয়াইস এল বাই এম, আর ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি এম সি ডিভাইডেড বাই টুয়াইস এল। আর দুইটা রেজোনেন্টের মধ্যে ডিফারেন্স কি, সি বাই টুয়াইস এল, যেটা আমরা এখান থেকেও পাচ্ছি সি বাই টুয়াইস এল। এই দেখো ডিসটেন্সটা বলতেছে সি বাই টুয়াইস এল। হ্যাঁ, এখানে এম এম এম1 এবং এম2 এই দুটার মধ্যবর্তী ডিসটেন্স। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লেজার ডাজ নট অপারেট এট অল ফ্রিকোয়েন্সিজ, ইট অপারেট অনলি এট এ সিলেক্টেড ফ্রিকোয়েন্সিজ ফর হুইচ কোন কোন সকল ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, গেইন এক্সিটস অল দ্য ক্যাভিটি লসেস, সকল ক্যাভিটি লস সে এক্সিট করে যেতে পারে, সেটাই নিয়ে কাজ করে থাকে। একটা এক্সাম্পল দেখি আমরা, হিলিয়াম নিয়ন লেজার, এ পার্টিকুলার লেজার অপারেটিং এট 632.8 ন্যানোমিটার অফ এ টিউব 50 সেন্টিমিটার লং, এর অপারেটিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 638 ন্যানোমিটার। তাহলে এটা হলো কি ফ্রিকোয়েন্সি, তাহলে ওয়েভলেন্থ কত হবে 1 বাই এত, তাহলে এখান থেকে ওয়েভলেন্থ বের হয়ে যাবে, এটা হলো যে মিউ নট, এই যে মিউ নট এখানে পেয়ে গেলাম আমরা। অপারেটিং টেম্পারেচার 130 ডিগ্রি সেলসিয়াস, তাও এখানে আমরা যে টি পাচ্ছি সেটা কি 130 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিনে করতে গেলে কি হবে 273 থেকে যোগ করা হবে। অ্যাটমিক মাস অফ নিয়ন ইজ 20.2 গ্রাম পার মোল, তাহলে এম দিয়ে দেওয়া আছে। The line width of the gain curve is 0.002 ন্যানোমিটার, এটা এখনো দেওয়া নেই, এটা আমরা পরে কাজে লাগাবো, কারণ বাদ বাকি সব হয়ে গেল ডেল ল্যামডা মিউ পেয়ে যাবো। আর লাইন উইথ দেওয়া আছে 0.002 ন্যানোমিটার, টোটাল লাইন উইথ দেওয়া আছে এত ন্যানোমিটার, মানে টোটাল লাইন উইথ বলতে কাকে বোঝায়, লাইন উইথ বলতে বোঝায় যে এইটা, এই যে লাইন উইথ, এটা আছে 0.002 ন্যানোমিটার। What is the mood number m in the center wavelength, the wavelength and the frequency separation between the two consecutive mudes, এটা বের করতে বলা হয়েছে, কতগুলো মুড আছে সেটা বের করতে বলা হয়েছে। How many modes do you expect within the bandwidth of the optical gain curve, অপটিক্যাল গেইন কার্ভের মধ্যে কতগুলো মুড তুমি এক্সপেক্ট করো, কতগুলো মুড এখানে আছে সেন্টার ওয়েভলেন্থ এর সাপেক্ষে, এবং ফ্রিকোয়েন্সি সেপারেশন বিটুইন দ্য টু মুড, এই দুটো মুডের মধ্যে ফ্রিকোয়েন্সি সেপারেশন কত। তো ল্যামডা এম ইকুয়াল টু টুয়াইস এল বাই এম, যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন দেখালাম, তাহলে ডেল ল্যামডা এম কত, ডেল ল্যামডা এম হলো ল্যামডা স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল, আর ডেল মিউ কি, মিউ হলো গিয়ে সি বাই টুয়াইস এল, আর নো অ্যালাউড মুড হচ্ছে কোন, কত নাম্বার অফ অ্যালাউড মুড কত, ডেল ল্যামডা হাফ ডিভাইডেড বাই ডেল ল্যামডা এম। ডেল ল্যামডা হাফ হচ্ছে তোমার কত, মানে লাগে হাফ ওয়েভ লেন্থ ডিভাইডেড বাই টোটাল ওয়েভ লেন্থ, তাহলে কতগুলো মুড আছে সেটা বের করতে হবে। মানে এখানে যদি তোমার টোটাল নাম্বার অফ মুড বের করতে চাই, নাম্বার অফ অ্যালাউড, তাহলে ডেল ল্যামডা হাফ মানে হচ্ছে তোমার টোটাল মুড নাম্বার ডিভাইডেড বাই ডেল ল্যামডা, এর মাঝখানে সেপারেশনটা যদি বের করি তাহলেই তো আমরা পাবো কতগুলো মুড আছে। তো ক্যালকুলেশনে দেখি, প্রথমে দেখো ডেল ল্যামডা আরএমএস বের করা হয়েছে 1.28 গিগাহার্টজ, তারপর বলছে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম, এট হাফ ম্যাক্সিমাম উইথ, তাহলে তার আউটপুট ফ্রিকোয়েন্সি অফ দ্য স্পেকট্রাম হচ্ছে তোমার এই যে ফ্রিকোয়েন্সি, এটা বের করা হয়েছে তোমার কি ডপলার এফেক্ট দ্বারা, আর এটা বের করা হয়েছে তোমার এই ফুল উইথ হাফ ইন ম্যাক্সিমাম ফর্মুলা দ্বারা। দুইটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, আমরা এই ফর্মুলাটাকে ফলো করব। দেখো ডিফারেন্স খুব একটা বেশি নেই, 18% ডিফারেন্স আছে, বলছিলাম না 18% ডিফারেন্স। টু গেট এত ইন ডেল ল্যামডা হাফ, তাহলে এখান থেকে ডেল ল্যামডা হাফ বের করতে হবে আমাদেরকে, ল্যামডা ইকুয়ালস টু সি বাই মিউ আমরা জানি, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ডেল ল্যামডা হাফ ইকুয়ালস টু ডেল মিউ হাফ মাইনাস ল্যামডা বাই হাফ, মানে আমরা জানি ডেল মিউ জানি, তাহলে ডেল ল্যামডা হাফ বের হবে কি, ডেল ল্যামডা হাফ বের হবে এখান থেকে, দেখো অঙ্কটা বুঝতেছো কিনা দেখো, মাইনাস ল্যামডা বাই মিউ, তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা থেকে যে ডেল ল্যামডা হাফ মাইনাস ল্যামডা বাই মিউ, মানে এটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে ডেল ল্যামডা হাফ চলে আসে, তাহলে ডেল ল্যামডা হাফ আসছে 2.02 পিকোমিটার,
ঠিক আছে, মানে হলো 2.02 পিকোমিটার পর্যন্ত এক একটা ডেল ল্যামডা, মানে দুটার মধ্যবর্তী ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, টোটাল ফ্রিকোয়েন্সি। the width between the half power point of the spectrum হচ্ছে বলা হচ্ছে 0.0017 ন্যানোমিটার। the width is between the half point of the spectrum, the RMS line width would be 0.007 ন্যানোমিটার। so each cavity হচ্ছে আমাদের ক্যাভিটি কখন হবে, যখন m lambda by 2 equals to l হবে। তাহলে l আসতেছে তোমার 4.7 10 to the power 5 times greater than lambda। তো ল্যামডা মিউ এম নট হবে তোমার টুয়াইস এল ডিভাইডেড বাই ল্যামডা নট দিয়ে দেওয়া আছে। এতগুলো মুড নাম্বার হতে পারে 1,02,726টা মুড, এর মধ্যে এত পিকো সেকেন্ডের মধ্যে সে আছে। ঠিক আছে, তো এত পিকো সেকেন্ডের মধ্যে যদি থাকে তাহলে দুইটা সেপারেশনের মধ্যে ডিফারেন্স আমরা পাচ্ছি এখান থেকে ল্যামডা নট স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল। ল্যামডা নট স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল, ডেল ল্যামডা হচ্ছে তোমার ল্যামডা নট স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল যেটা আসলো এত পিকোমিটার, বুঝো নাই? একটা বের করা হয়েছে ডেল ল্যামডা হাফ, যেটা আমরা এখানে দেখছি ডেল ল্যামডা হাফ বের করছে কতটুকু পিকোমিটার, মানে সর্বোচ্চ কতটুকু পিকোমিটার আছে, এতগুলো এতটুকু পর্যন্ত হলো যে ফ্রিকোয়েন্সি সে দিতে পারবে। এই ফ্রিকোয়েন্সির মধ্যে কতগুলো কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট তৈরি করতে হবে, কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট তৈরি করতে পারবে টোটাল তোমার প্রায় এই যে 0.051 পিকোমিটার রেঞ্জের কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট তৈরি করতে পারবে। এখন তাহলে নাম্বার অফ মুড কত হবে, নাম্বার অফ মুড হবে তোমার এই দুটো ভাগ, যেমন ধরো ডেল মিউ ইকুয়ালস টু সি বাই টুয়াইস এল, এল ইকুয়ালস টু 0.04 মিটার দেওয়া আছে, তাহলে ডেল মিউ ইকুয়ালস টু 375 মেগাহার্টজ। যেখান থেকে নাম্বার অফ মুড বের করছে দেখি একটু দাঁড়াও। আচ্ছা, the number of modes in this case আমরা এখানে দেখি। হ্যাঁ, এই যে খেয়াল করে দেখো অপটিক্যাল গেইন বিটুইন দ্য FWTM পথ হলো কি এতগুলা, তার মধ্যে হচ্ছে দেখো ক্যাপিটিভ মুড হচ্ছে এতগুলা, এবং এই দুটোর ডিফারেন্স হচ্ছে এটা। তাহলে নাম্বার অফ মুড কয়টা, নাম্বার অফ মুড হচ্ছে তোমার 1 2 3 4 5। কিভাবে আসলো নাম্বার অফ মুড, নাম্বার অফ মুড আছে লাইন উইথ অফ দ্য স্পেকট্রাম এবং স্পেকট্রাম অফ দ্য টু মুডস। টোটাল লাইন উইথ অফ দ্য স্পেকট্রাম কত, মানে 2.02 পিকোমিটার, মানে এইটুক স্পেকট্রামে সে কাজ করতেছে 2 পিকোমিটার। আর সেপারেশন বিটুইন দ্য টু মুডস, দুইটা মুডের মধ্যে সেপারেশন হচ্ছে ডেল ল্যামডা এম। ডেল ল্যামডা এম আসছে 0.501 পিকোমিটার, কোথেকে আসছে ডেল ল্যামডা এম, এই যে এখান থেকে আসছে। ডেল ল্যামডা এম হচ্ছে ল্যামডা নট স্কয়ার বাই টুয়াইস এল, এখান থেকে এত পিকোমিটার আসলো। আর ডেল ল্যামডা হাফ আসছে কোথেকে, ডেল ল্যামডা হাফ আসছে তোমার এখান থেকে, যে ডেল ল্যামডা হাফ ইকুয়ালস টু 2.02 পিকোমিটার হলো কি দ্য উইথ বিটুইন দ্য হাফ পাওয়ার পয়েন্ট অফ দ্য স্পেকট্রাম। স্পেকট্রামে হাফ পাওয়ার পয়েন্টের যে উইথ সেটা হচ্ছে 2.02 পিকোমিটার। এর মধ্যে তোমার দুইটা ল্যামডার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 0.505 পিকোমিটার। তাহলে টোটাল নাম্বার অফ মোড হলো 4.02 ওয়েভ। এটা কি বুঝতে পারছো? মানে হচ্ছে তোমার এইভাবে একটা ইয়া পাওয়া যাচ্ছে, ঠিক আছে, লেজারের জন্য। তো এখানের হাফ পাওয়ার পয়েন্ট এবং এখানে হাফ পাওয়ার পয়েন্ট, এই দুটার ডিফারেন্সটা হচ্ছে ডেল ল্যামডা হাফ, ডেল ল্যামডা হাফ, ঠিক আছে। আর এইটুকের মধ্যে সে অসংখ্য মুড আছে, কতগুলো মুড আছে এটা বলতেছে, যে কতগুলো মুড আছে যেটা ওই যে ক্যালকুলেশন থেকে আসতেছে। আর এই দুটা মুডের মাঝে ডিফারেন্সটা হচ্ছে তোমার ডেল ল্যামডা, এটা হচ্ছে 0.505 পিকোমিটার। তাহলে টোটালটাকে এটা দিয়ে ভাগ করলে এম এর সংখ্যা বের হয়ে আসবে না? এম কোনগুলা, যেগুলো হলো কনস্ট্রাকটিভ এম, যে এম গুলা কনস্ট্রাকটিভ এম তৈরি করতে পারতেছে। কনস্ট্রাকটিভ এম কোথায় আসতেছে, যে কনস্ট্রাকটিভ এম আসতেছে দেখো ডেল ল্যামডা, ল্যামডা নট স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল, সেপারেশন বিটুইন দ্য টু মুডস। আর কতগুলো মুড হতে পারে, এই যে মুড হতে পারে এই যে 1,24,000 এতগুলা মুড হতে পারে, কিন্তু এর মধ্যে কনস্ট্রাকটিভ এলিমেন্ট মুড কতগুলো আসতেছে সেটা হচ্ছে তোমার এই যে 5.505 পিকোমিটার। ঠিক আছে, তাহলে এটা একটা ভালো অঙ্ক ইয়া বের করার জন্য তোমার ব্রডব্যান্ড লাইন উইথ বের করার জন্য গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে, গ্যাসিয়াস লেজারের ক্ষেত্রে। আচ্ছা, থ্রেশহোল্ড গেইন আমরা এর আগের ক্লাসেই পড়েছি, এর আগের ক্লাসে যে এই প্রমাণটা আমরা দেখে আসছি থ্রেশহোল্ড গেইন কিভাবে আসে, যেটা এখানে দেখানো হয়েছে। এই যে তোমার থ্রেশহোল্ড কন্ডিশনের গেইনটা কিরকম আসে, এই যে থ্রেশহোল্ড কন্ডিশনের গেইন যেটা যেটা এখানেও আছে, এখানে যদি দেখি আমরা থ্রেশহোল্ড কন্ডিশনের গেইন যদি দেখি তাহলে গেইনটা আসছে থ্রেশহোল্ড গেইন কোএফিশিয়েন্ট এন্ড আউটপুট পাওয়ার থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে গেইনটা আসছে এখান থেকে আলফা টি দ্বারা আমরা প্রকাশ করতেছি, এটাকে টোটাল লস কোএফিশিয়েন্ট বলা যেতে পারে। আচ্ছা, আর এখান থেকে এক্সটেন্ড করে যেটা আসতে পারে সেটা হচ্ছে এই জায়গাটায় যে এনটিএইচ আসে, বা n2 n1, n2 n1 মানে হলো টোটাল এনটিএইচ বলি আমরা, লাগে 8 মিউ স্কয়ার টুয়াইস পাই গামা পি ডেল মিউ ডিভাইডেড বাই ভি স্কয়ার, যেখানে সি স্কয়ার বলা হয়েছে, এখানে ভি স্কয়ার বা সি স্কয়ার দ্বারা ডিফাইন করতেছে এখানে।
ঠিক আছে, এখানে গামার ভ্যালুটা পরবর্তীতে তুমি বসাই দাও, গামা টিএইচ এর ভ্যালু বসাই দাও, এইরকম হলে ফর্মুলাটা আসে, ফর্মুলাটা এরকম ভাবে আসে। তো এটা হচ্ছে তোমার n2 - n1 থ্রেশহোল্ড কন্ডিশন ফর দা পপুলেশন ইনভার্সনের থ্রেশহোল্ড কন্ডিশন এটা। ঠিক আছে, সো পপুলেশন মানে এই যদি হয়ে থাকে এটা, তাহলে দেখো এটা রিফ্লেকটিভ সারফেস, এটা হলো রিফ্লেক্টিং সারফেস। একটা স্টেডি স্টেট মোড যদি ই স্টার্ট হয়ে থাকে আর ই ফাইনাল হয়ে থাকে, এবং এর যদি থ্রেশহোল্ড গেইন হল থেকে গেটিএইচ হয়ে থাকে, তাহলে সে এখান থেকে যে ঘুরে আসতেছে সেটা তো এটা যদি আর1 এবং আর2 হয়, তাহলে টোটাল ডিসটেন্স এল করে, তাহলে টোটাল রাউন্ড ট্রিপ হলো পিএফ বাই পিআই ইকুয়ালস টু 1। আমাদের 1 হলো অপটিক্যাল গেইন, মানে মানে অপটিমাইজ গেইন তো 1 লাগবে আমার। তাহলে পিএফ সমান সমান আমরা জানি এটা, তাহলে এখান থেকে গেইন থ্রেশহোল্ড আসতেছে এটা, তাহলে n2 - nh থ্রেশহোল্ড ইকুয়ালস টু হলো কি গামা গেইন ইনটু সি। এটা 4.6.4 থেকে আমরা পাচ্ছি, 4.6.4 এ এখানে বলা হয়েছে যে গামা গেইন ইকুয়ালস টু আসছে বিটা এইচ মিউ নট উইল বি সি দেব। ওকে, তো আরেকটা প্রবলেম আছে, থ্রেশহোল্ড পপুলেশন ইন হিলিয়াম নিয়নের ক্ষেত্রে কনসিডার হিলিয়াম নিয়ন গ্যাস অপারেশন এট এত, যেটা মিউ নট দেওয়া আছে এত টেরাহার্টজ, টিউব লেন্থ আছে এত, মিটারের আর1 আর2 দেওয়া আছে, লাইন উইথ ডেল মিউ দেওয়া আছে 1.6 গিগাহার্টজ, লস কোফিশিয়েন্ট দেওয়া আছে, স্পন্টানিয়াস ডিকে টাইম দেওয়া আছে। এর করতে বলছে থ্রেশহোল্ড গেইন কোফিশিয়েন্ট আর থ্রেশহোল্ড পপুলেশন ইনভার্সন। থ্রেশহোল্ড গেইন কোফিশিয়েন্টের ফর্মুলা আমরা জানি, এখানে আলফা ইজ 1/2 এল ln 1/r1 r2, এখান থেকে পাওয়া গেছে এত পার মিটার। আর থ্রেশহোল্ড পপুলেশন ইনভার্সন ডেল ল্যামডার যে ফর্মুলা, সেই ডেল ল্যামডার ফর্মুলাটাও এখানে দেওয়া আছে, যে জিটিএইচ, এই যে ডিটিএইচ, জিটিএইচ টা আমরা একটু আগে বের করলাম, ইনটু 8 পাই মিউ নট স্কয়ার টাউ পিএস ডেল মিউ ডিভাইডেড বাই সি স্কয়ার। এখানে একটা এক্সট্রা টার্ম যোগ করা হয়েছে, এটা হলো ইটা স্কয়ার। তো এখানে পরবর্তীতে ইটা স্কয়ার মনে হয় না হয়নি, এখানে ইটা ইকুয়ালস 1 ধরে কাজ করা হয়েছে। তো তোমরা এই ফর্মুলা দিয়ে কাজ করবা, বইয়ের এই ফর্মুলা দিয়ে কাজ করবা, বা যদি তুমি এটা দিয়েও কাজ করো তাহলে সমস্যা নেই, এটার ভ্যালুটা ডিপেন্ড করবে ইয়ার উপর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এটুকুনই থাক, আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা দেখবো লেজার মুড, লেজারের মুড নিয়ে কিছু জিনিস দেখবো, লেজার কি কি মুডে কাজ করে থাকে, আর তারপর আমরা সেমিকন্ডাক্টর লেজার বা সলিড স্টেট লেজারে চলে যাবো। লেজার ক্যাভিটি, ফ্রেজ কন্ডিশন এবং লেজার মুডটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্ত কোনো বুঝতে সমস্যা আছে কারো? অঙ্কটা বোঝা গেছে? স্যার আমাদের স্যার কুইজের ডেটটা কবে স্যার? আগামী ক্লাসে মানে সোমবার 3টা কোয়েশ্চেন হবে এলইডি থেকে, একটা অঙ্ক থাকবে, দুটা নরমাল কোয়েশ্চেন থাকবে। স্যার ক্লাস টাইমিং হবে? ক্লাস টাইমে হবে। ঠিক আছে, জি স্যার। হুম, ঠিক আছে, তাহলে এইটুকু। আর আর হলো তোমাদের ওই যে ইনস্ট্রাকশন তো দেওয়ার কিছু নাই আর, নর্মাল যেভাবে মানে তোমরা জমা দাও মানে ইয়াতে সেভাবে জমা দিবা, আর নতুন করে কোনো ইনস্ট্রাকশন নাই আসলে। আমি এটা দিয়ে দিছি, তোমরা জমা দিয়ে দিও। তোমাদের অন্যান্য কুইজ গুলো কি ক্যামেরা অন টন এর ব্যাপারটা আবার কিছু বুঝছো নাকি?